সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, যদি বাংলাদেশের বর্তমান যে সরকার, এই সরকার যদি ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য আবেদন করে, তাহলে ভারত কি শেখ হাসিনাকে এই সরকারের কাছে প্রত্যাবর্তন করবে? আপনাদের কি মনে হয়? আমি আজকে কয়েকটা পয়েন্টে সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রথমত, শেখ হাসিনা আহ, আহ, পতনের পরে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এবং তার কূটনৈতিক ভিসাও বাতিল করা হয়েছে। ৪৫ দিন সেখানে তিনি থাকতে পারবেন, তারপরে আসলে কোন স্ট্যাটাসে তিনি থাকবেন। তো শেখ হাসিনা আসলে ভারতে আছেন এবং তিনি যদি রাজনৈতিক আশ্রয় চান, তাহলে ভারত কি তাকে দেবে কি না? ইতিহাস কি বলে? আসলে ইতিহাস যেটি বলে যে ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হন, তারপরে কিন্তু শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে শেখ হাসিনা আর ভারতের রাজনৈতিক আশ্রয় নতুন কোনো বিষয় না। অর্থাৎ তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় পাবেন, এমনটাই আসলে ধারণা। এটা আসলে প্রথম একটা দিক। এরপরে আরেকটা দিক যেটা, সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক আসলে স্বাধীনতার সময় থেকেই আসলে আওয়ামী লীগের সাথে একটা নিবিড় সম্পর্ক ভারতের। সেই দিক দিয়ে বিবেচনা করলে শেখ হাসিনা ভারতকে যথেষ্ট দিয়েছেন বলতে, ভারতের যে উত্তর পূর্বের যে 7টা রাজ্য আছে, একযোগে তাদেরকে 7 সিস্টার্স বলা হয়, সেই রাজ্যগুলো কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চলতো বেশিরভাগ স্টেটগুলোতে, বিশেষ করে আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, এইসব এরিয়াতে। তো এদের আবার অনেক কার্যক্রম হতো বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের মাধ্যম দিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্র এবং বাংলাদেশের জমি ব্যবহার করে কিন্তু তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম করতেন। তো এবং বাংলাদেশে আসামের উলফার জন্য 10 ট্রাক অস্ত্র আমদানি করতে হয়েছিল, সেটি যদিও পরে ধরা খেয়েছে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো বাংলাদেশের ভূমি ব্যবহার করে। তো শেখ হাসিনা এসে যেটি করেছেন, সেটি হচ্ছে যে এই ধরনের কার্যক্রম তিনি বন্ধ করে দিয়েছেন। এবং বলতে গেলে ভারতের 7 সিস্টার্স একরকম শান্ত, এবং সেখানে কিন্তু যথেষ্ট উন্নয়ন কার্যক্রম হচ্ছে। এক্সেপশনাল মণিপুর, মণিপুরে একটু ঝামেলা চলছে, যেটি হচ্ছে যে একটা জাতিগত সহিংসতা সেখানে চলছে। জাতিগত বলতে কি, সেখানে হিন্দু প্রধান মেইতি এবং খ্রিস্টান প্রধান কুকিদের মধ্যে এক ধরনের সহিংসতা চলছে। তো এটি আসলে বিচ্ছিন্নতাবাদী কোনো ঘটনা না, এটি একটা জাতিগত একটা বিষয়। তো ভারতের 7 সিস্টার্স এতটাই শান্ত, এখন কোনো ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম কিন্তু সেখানে নেই। তার একটা বড় উদাহরণ হচ্ছে আসাম। আসাম এতটাই রাজনৈতিক স্থিতিশীলতা সেখানে, সম্প্রতি ভারতের টাটা গোষ্ঠী আসামের মারগাঁও নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে ২৭,০০০ কোটি রুপি বিনিয়োগ করে কিন্তু সেখানে একটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেখানে তৈরি করছে। আপনারা চিন্তা করে দেখেন যে তাহলে কি পরিমাণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি বিরাজ না করলে সেখানে 3 বিলিয়ন, $3.৫ বিলিয়ন বিনিয়োগ সেখানে সংগঠিত হয়। এছাড়াও ফ্রান্সের যে ডাসাল্ট অ্যাভিয়েশন আছে, সেই ডাসাল্ট অ্যাভিয়েশনও একটা সেখানে একটা রিসার্চ সেন্টার আসামে তারা করবে। তারা এই ধরনের ঘোষণা দিয়েছে, ভারতের পত্রপত্রিকায় আমরা দেখেছি। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে যে তিনি ভারতকে আসলে অনেক কিছু দিয়েছেন, বাংলাদেশের ভূমি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেননি। এটি আসলে ভারতের সবচেয়ে বড় দেওয়া বা বড় পাওনা আমি মনে করি। তো সেই দিক দিয়ে আসলে শেখ হাসিনা যে ভারতের অনেক উপকার করেছেন, এবং এই উপকার যে ভারত কোনো সময় ভুলবে না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে বুঝতে হবে মানুষের স্বার্থের উপরেই আসলে সম্পর্ক তৈরি হয়। তো এইটা আসলে গেল দ্বিতীয় একটা দিক। তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে
বাংলাদেশের বর্তমান যে সরকার এসেছে সেই সরকার কিন্তু আসার পরপরই এবং আসার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস এনডিটিভির একটা সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তো তার আঁচও কিন্তু ভারতের সেভেন সিস্টার্সে যেয়ে পড়বে। অর্থাৎ তিনি এক ধরনের প্রি মাইন্ডেড হয়েই আছেন সেভেন সিস্টার্স নিয়ে, কারণ তিনি বলেননি যে ভারতের উপর পড়বে, ভারতের অন্যান্য অঞ্চলে পড়বে না, বঙ্গের উপর পড়বে না, পড়বে সেভেন সিস্টার্সের উপরে। মানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম সেখানে হতে পারে তার একটা আভাস বা একটা হুমকিও আর কি বলা যায় তিনি দিয়ে রাখলেন এটির মধ্য দিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু ভারত ভালো চোখে দেখেনি এবং বাংলাদেশে কিন্তু এখন ভারত বিরোধিতা একটা চরম মাত্রায় উঠে গেছে এবং এটি এমন অবস্থা যে পারলে কালকেই সেভেন সিস্টার্স দখল করে নেয়, কালকেই আপনার চিকেন নেক দখল করে নেয়। চিকেন নেকটা হচ্ছে নেপাল এবং বাংলাদেশের যে পঞ্চগড়ের মধ্যে তেঁতুলিয়াতে যে সীমান্ত আছে সেখান থেকে 23-24 কিলোমিটারের একটা ডিস্টেন্স বা একটা করিডোর মতো আছে, সেটাকে আসলে চিকেন নেক বলা হয়। সেটা দখল করতে পারলে ভারতের সাথে সেভেন সিস্টার্সের একটা কাট অফ হয়ে যাবে। তো এইটা দখল করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা, ছাত্রদের একটা অংশ উদ্বুদ্ধ হয়েছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ডুয়েটের বিভিন্ন হলে কিন্তু তারা এই ধরনের স্লোগান দিচ্ছে যে আমরা এখন বাবর হব, সেভেন সিস্টার্স স্বাধীন করব, এই ধরনের একটি স্লোগান। এছাড়াও বিভিন্ন ধরনের স্লোগান, ভারতীয় দূতাবাস আক্রান্ত হচ্ছে, ভারতীয় দূতাবাসের ভিতরে যে ভারতের ভিসার জন্যই আর কি এক ধরনের জোর জুলুম করা হচ্ছে। তো এই ধরনের একটা ভারত বিরোধিতা কিন্তু চরম মাত্রায় উঠে গেছে। তো সেই জায়গাতে বিবেচনা করলে পরে কিন্তু ভারতের এক নাম্বার মিত্রই কিন্তু বলা যায় শেখ হাসিনা। তো সেই পরিস্থিতিতে শেখ হাসিনাকে এই সরকারের হাতে তুলে দেবে বলে আমি মনে করি না। চতুর্থত আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক তৈরি হয় আসলে জনগণের মাধ্যম দিয়ে। তো হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতেও কূটনৈতিক সম্পর্ক থাকে সবার সাথে, ব্যবসায়িক সম্পর্ক তো থাকেই, কিন্তু কূটনৈতিক সম্পর্কগুলো বড় ধরনের বিনিয়োগ বা যাই হোক এই ধরনের সম্পর্কগুলো তৈরি হয় জনগণের সাথে জনগণের, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সাথে অন্য দেশের জনগণের মাধ্যম দিয়ে নির্বাচিত সরকারের সম্পর্ক তৈরি হয়। সেদিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে ভারতের বর্তমান যে সরকার আছে তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত, কিন্তু বাংলাদেশের যে সরকার আছে সেই সরকার কিন্তু জনগণের সরকার না, তারা কিন্তু জনগণকে রিপ্রেজেন্ট করে না। তারা কিন্তু ছাত্রদের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে এবং তারা কিন্তু বলতে গেলে একটা মানে সমাজের একটা অংশের উপর ভিত্তি করে তারা কিন্তু সরকার পরিচালনা করছে। তো সেই দিক দিয়ে বলতে গেলে যে বাংলাদেশের বর্তমান যে সরকার এই ছাত্রদের হাতে আসলে শেখ হাসিনাকে তুলে দেবে এই রকম কাজ ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সময় করবে বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটি যদি একটা গণতান্ত্রিক সরকার হতো, নির্বাচিত সরকার হতো, তাহলে পরে কিন্তু তাদের এক ধরনের নৈতিক একটা বিষয় থাকতো যে না, এটা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার। হ্যাঁ, সেটি একদলীয় হতে পারে, সেটি বহুদলীয় হতে পারে, যে দলীয়ই হোক, যদি নির্বাচিত কোনো সরকার হতো তাদের হাতে তুলে দেওয়ার এক ধরনের চাপ ভারতের উপর পড়তো। কিন্তু আমার কাছে মনে হয় না এই সরকারের কাছে তুলে দেওয়া কোনো চাপ ভারতের কাছে আছে এবং ভারত কখনোই সেটি মানে সেটিকে চাপ হিসেবে নেবে বলে আমার মনে হয় না, বরং উল্টা চাপ আসলে ভারত বাংলাদেশকে দিতে পারে। সেটি অলরেডি আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে সাইড লাইনে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হওয়ার কথা ছিল না, একটা মানে বৈঠকের জন্য তারা একটা আবেদন করেছেন মোদির কাছে যে আমরা বৈঠক করতে চাই আপনার সাথে। তো সেই বৈঠক কিন্তু এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয়নি। অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে এই বৈঠক হবে না, কারণ ভারত বিরোধিতা যে মাত্রায় উঠেছে এবং বাংলাদেশ সরকার কোনো অবস্থাতেই তার কোনো প্রতিকার করছে না, প্রতিরোধ করছে না। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় ভারত একটা পাল্টা চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে রাখবেন যে দরকার নাই, তোমার সাথে আমার এখন এত ভালো সম্পর্ক রাখার দরকার নাই, যেটা যেভাবে চলছে ওটা ওইভাবেই চলুক। তো এই ধরনের একটা পাল্টা চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়ে রাখছেন। আর অন্যান্য ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক তো আসলে অ্যাজ ইউজুয়াল চলে।
তো সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু মাত্রাতিরিক্ত ভারতের উপর নির্ভর করে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বাংলাদেশের যে এক্সপোর্টের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটা কিন্তু মানে অধিকাংশে কিন্তু ভারতের তুলা এবং সুতার উপর নির্ভরশীল। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু সম্পর্ক যদি দুই দেশের খারাপ হয়ে যায় তাহলে সেই সম্পর্কে কিন্তু ভারতের না যতটা ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ প্রত্যেকটা দেশেরই তার কিন্তু নিজস্ব স্বার্থ থাকে, সেই স্বার্থের উপরেই কিন্তু তারা সেই সম্পর্কটা তৈরি হয়। এবং ভারতের কাছে শেখ হাসিনা হচ্ছে এমন যে ভারতের যে বিষয়গুলো শেখ হাসিনা সেই বিষয়গুলো তিনি সমাধান করেছেন বা সেই বিষয়গুলো তিনি সমাধান করতে উদ্যোগী হয়েছেন। সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে ভারতের স্বার্থ আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন বা আর যারাই করে তারা কিন্তু ভারতের ভালোর জন্য কী কাজ করেছেন। তারা এখন সেভেন সিস্টার্স যে দেশের মধ্যে যে দখল করার মানচিত্র বড় করার যে বিষয়গুলো উঠেছে সেইগুলো দমন করার কোনো ব্যবস্থা নিয়েছেন? তো কেন ভারত সরকার ইউনূসের সাথে এত দহরম মহরম করবে? তো এইসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কার কোন স্বার্থ আসলে কে রক্ষা করছে। যার স্বার্থ যে রক্ষা করবে এবং ভালো সম্পর্ক রাখবে সেই কিন্তু গেইন হবে, এবং সেখানেই কিন্তু সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক কিন্তু এখন আসলে চাপ দিয়ে বা মানে যুদ্ধ করে আসলে তৈরি করার মতো কোনো বিষয় না। সেটি যথাযথ কূটনৈতিক মাধ্যম দিয়ে ভালো সম্পর্ক সুসম্পর্ক রেখেই কিন্তু আদায় করতে হয়। এটি আসলে বর্তমান যুগের যে কূটনৈতিক পরিস্থিতি বা কূটনৈতিক ব্যবস্থা এটির মাধ্যম দিয়েই আসে। এবং আমি মনে করি যে এই ধরনের পরিস্থিতিতে কখনোই ভারত শেখ হাসিনাকে এই সরকারের হাতে তুলে দেবে এইটা আমি মনে করি না, এবং উনি রাজনৈতিক আশ্রয় পাবেন এমনটাই আমার ধারণা। আপনারা যদি আমার মতামতের সাথে ডিফার করতে চান অথবা কোনো মতামত দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।